কলেজের ছাত্রবৃন্দ, প্রথমে আমি সবাইকে জানাচ্ছি আসলে এই প্রোগ্রামটি আমি প্রথমে উপস্থিত হতে পারিনি সময় স্বল্পতার কারণে, তবে যতটুকু অনুভব করেছি এখানে আসার পর যে বিষয়টি নিয়ে কথা হয়েছে মেডিয়েশন। আজকে মেডিয়েশন প্রোগ্রাম এটা কনফারেন্স প্রধান অতিথি হিসাবে আমি উপস্থিত হতে পেরে আমি অনেক গর্বিত এবং আনন্দিত মনে করছি। বাংলাদেশ ইন্টারন্যাশনাল মেডিয়েশন সোসাইটি দীর্ঘদিন ধরে কাজ করে আসছে। বিকল্প বিরোধ ব্যবস্থা তথা বাংলাদেশের জনগণের এবং নাগরিকদের উপকারের জন্য মধ্যস্থতার মাধ্যমে যে সুষ্ঠু সমাধানের মাধ্যমে বিচার ব্যবস্থা পরিচালনা করা হয়, সেটাই একটা প্রক্রিয়া। আমি এর জন্য ধন্যবাদ জানাই এই সংগঠনকে এবং এই সংগঠনের যত প্রতিনিধি আছেন এখানে তাদের। মেডিয়েশন এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে আলোচনা বিরোধ করা হয়। আমাদের সভাপতি বলেছেন যে আমাদের এই প্রক্রিয়া চলমান থাকলে সময়, অর্থ এবং পারস্পরিক সম্পর্ক সুন্দর হয়। এখানে আরো বক্তব্য দিয়েছেন যারা কিন্তু আইনজীবীগণ, এই বিষয়গুলো কিন্তু আসলে আপনারা জানেন, যেমন নারীর প্রতি সহিংসতা, সংবিধান। হয়তো এই আপনারা যারা প্রশিক্ষণার্থী আছেন, সংবিধান এবং বিভিন্ন আইনের ধারা সম্বন্ধে অনেকেই অবগত না। আমি সৌভাগ্যবান মনে করছি এই শিক্ষার্থীদেরকে যারা আজকে অংশগ্রহণ করেছে, কারণ এই বয়সে, আমার বয়সে আমি কিন্তু আইন বুঝি জড়িত, আইন সম্পর্কে আমার ধারণা ছিল না। আপনাদের কি আছে? হয়তো বা আজকের মাধ্যমে অনেক কিছু আপনারা শিখেছেন, নতুন করে জেনেছেন যে পিতামাতার ভরণ পোষণের জন্য যে আইনগুলো করা হয়েছে সেই আইনগুলো কি, সংবিধান কি, এবং আপনারা বেসিক আইন সম্পর্কেও এখানে অনেক কিছু জানতে পেরেছেন। এই যে প্রশিক্ষণ, এটা আমাদের নারীদের জন্য খুবই যুগোপযোগী একটা প্রশিক্ষণ। তো এই সংগঠন এই যে প্রশিক্ষণ দিচ্ছে এবং সারা বাংলাদেশেই কাজ করছে, এটা আমাদের সরকারি প্রতিষ্ঠানগুলোর অনেক সময় আমরা ধন্যবাদ জানাই। আবার আমি আমার মহিলা বিষয়ক অধিদপ্তরের পক্ষ থেকে আবারও এই সংগঠনকে ধন্যবাদ জানাই, কারণ আমরা যদি মিডিয়েশন পদ্ধতিটা অবলম্বন করতে পারি তাহলে দেখা যাচ্ছে যে আমাদের আদালতের উপরে যে অভিযোগগুলো, মামলাগুলো হয়, এগুলোর উপরে কিন্তু চাপ একটু কম পড়ে। আমরা এখন দেখছি যে সারা বাংলাদেশেই আপনারা জানেন যে বিভিন্ন ইউনিয়নে গ্রাম আদালত প্রতিষ্ঠা হচ্ছে, ওখানে বিচারিক ক্ষমতা চেয়ারম্যানের মাধ্যমে বাস্তবায়িত হয়। ওখানে গ্রাম আদালত বিচার ব্যবস্থা পরিচালনা করেন চেয়ারম্যান। আর এই মেডিয়েশন পদ্ধতিটা সবচেয়ে ভালো করেন আপনারা জানেন ইউনিয়নের চেয়ারম্যানগণ, মেম্বারগণ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তি বর্গ। আমরা আরো শুনলাম যে এই মেডিয়েশনটা পরিবার থেকে শুরু। পরিবারের মধ্যে যদি মধ্যস্থতার মাধ্যমে ঝগড়া মীমাংসা করা যায় তাহলে সেটা কিন্তু সমাজে যায় না, রাষ্ট্রে যায় না, এবং কিন্তু অফিসিয়ালি প্রসিডিওর মধ্যে পড়ে না। এটা কি আপনারা স্বীকার করেন? শিক্ষার্থী বোনেরা, আপনারা কি আমার কথা শুনছেন? এটা কি আপনারা স্বীকার করেন? এখন ভাই বোনের মধ্যে বিরোধ হয় না? মা বাবার মধ্যেও বিরোধ হয়। আচ্ছা, ভাই বোনের মধ্যে যদি বিরোধ হয় সেখানে এই যে মেডিয়েশন, এই প্রক্রিয়াটা আপনারা কি চালু করবেন? আপনারা কি করবেন? আপনাদের ভূমিকাটা কি? মধ্যস্থতার মাধ্যমে কি মা বাবার মধ্যে যদি ঝগড়া হয় আপনারা মিলাই দিবেন, ভাই বোনের মধ্যে হলে মিলিয়ে দিবেন। আত্মীয় স্বজনের মধ্যেও যদি হয়, আপনাদের ভূমিকা যদি না থাকে সেক্ষেত্রে আপনার অভিভাবক যে তার কাছে কিন্তু আপনি বলতে পারেন। আজকের এই প্রশিক্ষণটি তখনই কাজে লাগবে যখন আপনারা এই প্রশিক্ষণের যথাযথ বাস্তবায়ন হবে। আর যদি মনে করেন যে না, এখানে শিখেছি, এখানেই শেষ,
আমি আমার পরিবারে, আমি আমার সমাজে কাজে না লাগাই, তাহলে কিন্তু এই যে এত কষ্ট পরিশ্রম, ঢাকা থেকে আগত আইনজীবীগণ আসছেন, অনেক অতিথিবৃন্দ এখানে তাদের সময় নষ্ট করে আপনাদের মাঝে এই অনুষ্ঠানে সময় দিয়েছেন। আমরাও আজকে বন্ধের দিনে এসেছি আপনাদের সাথে পরিচিত হতে এবং এই বিষয়গুলো নিয়ে আরো বেশি করে জানতে, তাহলে সবই ব্যর্থ হয়ে যায়। স্টুডেন্ট উইংস কি বলেন? একজন বলেন, একজন বলেন আপনারা আসলে কি, আপনাদেরকে কেন বাচ্চা হয়েছে? এই কথাগুলো তো আমরা নারী সংগঠন, এলাকার কাউন্সিলর, মেম্বার, চেয়ারম্যান, তাদেরকে নিয়ে আমরা এই প্রোগ্রামটা করতে পারতাম, কিন্তু স্টুডেন্টদের নিয়ে কেন করা হয়েছে? এখানে কতজন আছেন? 50 জন। চুনারঘাট উপজেলায় 50 জন স্টুডেন্ট, অনেক স্টুডেন্ট। আপনাদের বান্ধবী নেই, আপনাদের সহকর্মী নেই, সহপাঠী নেই, আছে, সবাইকে তো এখানে আনার সুযোগ নাই, কিন্তু এই 50 জন পারেন আপনারা পুরা চুনারঘাটের মধ্যে এই বার্তা পৌঁছায় দিতে। এখন বার্তা পৌঁছায় কারা? আগে পৌঁছাইতো কে? চিল পাখি নাকি? এখন হলো আপনারা আমাদের পাখা। বুঝাইতে পারছি? ক্লিয়ার? এই পাখা দিয়ে উড়ে উড়ে সবাইকে বুঝাইতে হবে মেডিটেশন, ঠিক আছে? আচ্ছা, যাই হোক, মেডিটেশন সম্পর্কে আমি আর কিছু না বলি। নারী ও শিশু উন্নয়নের ক্ষেত্রে মেডিটেশন অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। পারিবারিক বিরোধ, নারী নির্যাতন, শিশু অধিকার বাস্তবায়নে মেডিটেশনের গুরুত্বপূর্ণ ভূমিকা। আমরা সবচেয়ে গুরুত্ব দিব নারী ও শিশু নির্যাতনের প্রতি, কারণ এটা হলো আমাদের সমাজে প্রতিনিয়ত ঘটছে। মহিলা বিষয়ক অধিদপ্তরের মাধ্যমে তৃণমূল পর্যায়ে যে নারীরা আছেন তাদেরকে সুরক্ষা এবং তাদের আত্মনির্ভরশীল করার জন্য মহিলা বিষয়ক অধিদপ্তর কার্যক্রম করে থাকে। এই মহিলাদের এখানে আমাদের জাতীয় ভাইস চেয়ারম্যান ছিল চায়না ম্যাডাম, ওনার সাথে আমার অল্প কিছু দিনের যে সময়কালীন ওনারা আমাদের সাথে কাজ করেছেন, আমি ওনাকে দেখেছি, ওনার চোখে অনেক স্বপ্ন, নারীদেরকে নিয়ে উনি অনেক কাজ করবেন। চা বাগানে অনেক হতাশা নারী এবং পুরুষ এবং শিশুদের জন্য উনি অনেক কিছু করবেন। হয়তোবা উনি এখন দায়িত্বে নাই, তবুও ওনার যে আশা, এটা যদি বাস্তবায়ন করতে হয় ওনাকেও এই বিষয়ে কাজ করতে হবে। আমরা বিশেষ করে এই যে আপনারা দেখলেন যে কিছুদিন আগে আমাদের 40 চা বাগানে ফ্যামিলি কার্ড বিতরণ হলো, কাদের জন্য? নারীদের জন্য, পুরুষদের জন্য হয়নি তো। আমরা মহিলা বিষয়ক অধিদপ্তর থেকে নারীদের জন্য VWP কর্মসূচি, ভার্নাবল উইমেন বেনিফিট, যারা নাকি দুস্থ নারী, তাদেরকে বেনিফিট দেওয়ার জন্য প্রতি মাসে 30 কেজি করে চাল দিচ্ছি, পুরুষদের দিচ্ছি না। পুরুষরা কিন্তু অনেক ডিপার্টমেন্ট থেকেই অনেক সুযোগ সুবিধা পায় না, যেটা নারীদের পায়। নারীদের কেন দেওয়া হয়, কেন দেওয়া হচ্ছে? কারণ নারীরা নাকি অবহেলিত। এত সুযোগ দেওয়ার পরও, সরকার এত সুযোগ সুবিধা দেওয়ার পরও আমরা যদি এখনো পিছিয়ে পড়ি, আমরা যদি এখনো সেই মুখ বন্ধ করে রাখি, কথা না বলি, তাহলে হবে? আপনার অধিকার আপনাকে আদায় করে নিতে হবে। মহিলা বিষয়ক অধিদপ্তরের মাধ্যমে আমরা এই ট্রেনিং দিচ্ছি, বিভিন্ন সেলাই প্রশিক্ষণ দিচ্ছি, ফুড প্রসেসিং, মোবাইল সার্ভিসিং, কম্পিউটার প্রশিক্ষণ, বিউটি পার্লার, ব্লক বাটিক প্রশিক্ষণ। এই প্রশিক্ষণের মাধ্যমে আমরা প্রতি 3 মাস অন্তর অন্তর আমাদের জেলা পর্যায়ে 100 জন এবং উপজেলার পর্যায়ে এই ট্রেনিং প্রোগ্রাম চলমান রয়েছে। যারা ভালো সেলাই কাজ করতে পারে তাদেরকে আমরা সেলাই প্রশিক্ষণ দেওয়ার পাশাপাশি সরকারি সার্টিফিকেট এবং সেলাই মেশিন দিচ্ছি। একজন নারী উদ্যোক্তা সেলাই মেশিন দিয়ে সে কি ভালো ইনকাম করতে পারবে? এখন সেলাই করেই যে খেতে হবে এমন কোনো কথা আছে? আমরা কিছু করা যায় না কেন? যেন উৎসাহ নাই, আগ্রহ নাই। আপনারা কথা বলতে গেলে মনে করেন আপনি অনেক কিছু জানেন, বলতে পারেন না, পেটের ভিতরে গুটুর 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 গুট করে, বলে না? আমি যখন সব আপনারা জানেন না, সবাই বলতে পারেন, সবাই জানে, কিন্তু এই চেয়ারে এই দাঁড়িয়ে এখানে দাঁড়িয়ে যে কথা বলবেন আপনারা মনে করেন আমি পারবো না, আমার সাহস নেই। কিন্তু আমি জানি আপনারা সবাই বলতে পারেন। আপনারা উপস্থিত বক্তৃতা দেন, আপনারা স্টুডেন্ট হিসেবে ক্লাসে ফার্স্ট হন,
তারা কি হবে? শুধু লেখাপড়া করে? তাদের এক্সট্রা অর্ডিনারি যোগ্যতা থাকে। এই যোগ্যতার বিনিময়ে একদিন কি আপনি দেশের একজন সফল নাগরিক, সফল নেতৃত্ব দান করেন। একটা ছোট্ট ঘটনা বলবো, যেহেতু অলরেডি আমার আগের বক্তব্য বারবার আপনাদের কেন বলবো আমি বুঝলাম না যে আপনাদের খিদা লেগেছে কিনা। কারণ হলো খিদার সময় খিদা, আমরা বলি না পড়ার সময় পড়া, খিদার সময় খিদা বলি না। এখন আমাদের কথা বলার সময় এই সুযোগ আমরা পাবো না। আমরা যদি শুনে যদি আমরা কিছুটা হলো জ্ঞান অর্জন করতে পারি, এখন খিদা মাথায় থাকবে না, থাকবে? তাহলে আমি একটা কথা শুনি। আমি একটা আমার বাস্তব অভিজ্ঞতা বলি, একটু শুনলে আপনারা মোটামুটি আপনাদের সাথে অনেকদিন মিলে যাবে। একটা ঘটনা, আমি যখন ক্লাস 7-এ পড়ি, আমিও কোনো একটা গ্রামের মেয়ে, 7-এ পড়ি। স্কুল আমাদের বাড়ি থেকে প্রায় 1.5 মাইল দূরে। আমাদেরকে হেঁটে হেঁটে যেতে হতো, রিক্সা তো নাই, হেঁটে হেঁটে যেতে হতো অনেক দূরে একটা সরকারি গার্লস স্কুল। অ্যাভেলেবেল না, আপনারা জানেন যে কোনো জেলা লেভেলে খুব বেশি সরকারি গার্লস স্কুল নেই। তো ওই স্কুলে আমি যখন উচ্চ বিদ্যালয়ে যখন আমি পড়তাম, যাওয়ার সময় আমার ফুফাতো ভাই প্রতিদিন আমাকে দেখলেও আমার সাথে সাথে পিছন পিছন সাইকেল নিয়ে যেত। পিছন পিছন কি যে বলতো সেটাও শুনি যাই, কিছু একটা বলতো আর ভয় দেখাতো। দেখা যেত যে রাস্তা দিয়ে যাচ্ছি, রাস্তার দুই পাশে জায়গা থাকে না, দুই পাশে কি বলে আপনারা আমি জানি না, কাপড় বলে আমাদের ওখানে। মানে ওর সাইকেলটাকে এমনভাবে চাপাতো, এক পর্যায়ে আমি একদিন মানে রাস্তা থেকে পড়ে নিচে ক্ষেতের মধ্যে পড়ে গেছি। তাও ওর রাস্তা শেষ হয় না, ওর চাপাচ্ছে। ওটা কি ছিল? ইফটিজিং। তখনকার সময় ইফটিজিং আমরা জানতাম না, ওই সময় যে ইফটিজিং বলে এটাকে জানতাম না। সেই কাদা মাথায় কাপড় নিয়ে বাড়িতে ফিরে আসলাম। ফিরে এসে মাকে বললাম স্কুলে যাবো না, আর লেখাপড়া করবো না। অমুকের ছেলে আমার ভাই, সে আমাকে উত্তপ্ত করে, এইসব কথা বলে, মাঝে মাঝে কথা বলে প্রতিদিন। আমি আর ওই স্কুলে পড়বো না। তখন আমার মা বললো, আমার বাবাকে ফোন ছিল না, আমার আব্বা শহরে সরকারি চাকরি করতেন, সেই স্কুলের প্রধান শিক্ষক। যখন বাড়িতে গেলেন তখন তাকে বললো, অমুকের ছেলে এই মেয়েকে ডিস্টার্ব করে, নয় মেয়েকে এখান থেকে নিয়ে যাও, না হলে যাই হোক একটা বিচার ব্যবস্থা তুমি করো, ওদেরকে ডেকে শেষায় দাও। এই পদ্ধতিটা ছিল না, মিডিয়েশন পদ্ধতিটা ছিল না, তখন ছিল না। আর একটা মেয়ের অভিযোগ, এই ধরনের অভিযোগ মানে গ্রাম্য সালিশে হবে, সেটাও সম্ভব ছিল না। তখন মনে হতো যে না, আসলে মনে হয় দোষটা আমারই। আপনারা তো জানেন না দোষটা কার, আমি এটাই আসলে ভালো না, আমরা যেটা জানি। সেই সময় এইরকম একটা ভয় ছিল যে হয়তো মেয়েটা চলাফেরা ভালো না, যার জন্য লোকে ধাক্কা দিয়ে ফেলে দিচ্ছে বা কিছু একটা বলেছে। তখন আমার খাতার চিন্তা ভাবনা করেছে যে না, ঠিক আছে, আমি আমার মেয়েকে নিয়ে যাবো, আমাদের 2 বোনকে নিয়ে আসবো ঢাকা। ছোট ছোট 2 ভাই বোন আমরা নিয়ে এসে স্কুলে ভর্তি করে দিল। আমার আব্বা প্রধান শিক্ষক ঢাকার একটি হাই স্কুলে। সেই লেখাপড়া কিন্তু থেমে যায়নি, মা বাবার চেষ্টা এবং আমার চেষ্টা। আমি যখন ইন্টারমিডিয়েট সিনিয়র করি, তখন আমার বিয়ে হয়ে যায়। 18 বছর ছোট হয়েছিল, অবশ্য বাল্য বিয়ে হয়নি। পড়ালেখা অবস্থায় আমার বিয়ের পর ইন্টারমিডিয়েট, অনার্স, মাস্টার্স, এর মধ্যে আবার চাকরি। তারপরে আমার প্রথম কন্যা সন্তান নিয়ে আমি মাস্টার্স কমপ্লিট করেছি। আমার পথটা কিন্তু সুমিশ্রণ ছিল না, সুগম ছিল না। ছোট বাচ্চাকে সাথে নিয়ে বিভিন্ন জেলায় সেই নেত্রকোনা, সেই ময়মনসিংহ ঘাট ছিল একদম মাটির রাস্তা, ওখানে আমি চাকরি করেছি ছোট বাচ্চা নিয়ে। বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রশিক্ষণ করিয়েছি এই ছোট বাচ্চা নিয়ে। আজ এখানে এসেছি হবিগঞ্জ জেলায়, যখন
এই সোনারঘাট উপজেলায় যখন আসি, সোনারঘাট উপজেলায় যখন আমি কর্মরত হয়েছি, আমি একজন স্টাফ নিয়ে কাজ শুরু করেছি। এক পর্যায়ে সেই স্টাফকেও আমি অনেক কার্যক্রমের জন্য তাকে আমি বদলি করে দিয়েছি। আমি একা এই অফিস চালিয়েছি। আমার দপ্তর আমার কার্যক্রমের উপর সন্তুষ্ট হয়ে আমাকে হবিগঞ্জ জেলার ডেপুটি ডাইরেক্টর দায়িত্ব দেন। পাশাপাশি আমি আরো 4টা উপজেলার দায়িত্ব নিই। তাছাড়া সবচেয়ে একটা দুঃখের বিষয় আমি বলি, আজকে এটা একটা শিক্ষার বিষয় যেটা আমি শেয়ার করছি। আমার একটি অটিজম বেবি আছে। অটিজম বেবি আপনারা বুঝেন, স্পেশাল চাইল্ড। সেই স্পেশাল চাইল্ড বেবিটাকে দেখাশোনা এবং আমার দাপ্তরিক কার্যক্রম আমি পরিচালনা করে আসছি। তা আমাদের চলার পথ যদি কঠিন হয়ে থাকে, আমি সেটাকে কঠিন মনে করি না। আজকে আমি এখানে আমাকে সভাপতি, বিএনসির সভাপতি আমাকে অনেক অনুরোধ করেছেন। আমিও আসলে আপনাদের সাথে কথা বলা এবং এই বিষয়গুলো শেয়ার করার জন্য এসেছি। কারণ আমরা যদি পিছিয়ে যাই, আমি যদি ওই মুহূর্তে সেই 7-এ পিছিয়ে যেতাম, আজকে কি এই পর্যায়ে আমি আসতে পারতাম? আমার হয়তো ওই অতীত স্মৃতিটা আপনাদের অনেক শিক্ষা দিবে যে আসলে আমরা পিছিয়ে গেলে আমরা কিছুই নিতে পারবো না, আমাদের পথ সুগম হবে না, আমরা কিছু শিখতে পারবো না। শিখার কোনো শেষ নাই। অনেকেই আছে যে নাইটে লেখাপড়া করে, আপনি জানেন না, মাস্টার্স কমপ্লিট করে তার উন্নত বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করে, পরিবারে সময় দেয়। মেয়েদেরকে নিজেকে প্রতিষ্ঠিত করতে হবে, তাহলে নারী ও শিশু নির্যাতনটা কমে যাবে। আপনি নিজে প্রতিষ্ঠিত হন, আপনি দিবেন না। এভাবে বুঝেন, এভাবে দিবেন না। আপনি কিছুই জানেন না, আপনি অজ্ঞ, আপনার কোনো অভিজ্ঞতা নাই, আপনার কোনো ট্রেনিং নাই, আপনার শিক্ষা নাই। আপনি আজকে ট্রেনিং প্রাপ্ত হন, আপনি ভালো ভাষা জানেন, আপনার ভালো জ্ঞান হোক, আপনি যদি বিদেশেও যান কাজে কর্মে, লেখাপড়া যদি না থাকে সে যায় কেয়ার গিভার করবে। আর যদি লেখাপড়া থাকে, ইংলিশ জানা থাকে, বাংলা জানা থাকে, আর কি জানা থাকে, সে কি ম্যানেজার পদে যায়, বেতন বেশি পায়। যার যেমন কোয়ালিটি সে সেইভাবে বেতন পায়। যাই হোক, আজকে অনেক কথাই বলতাম, আরো বলবো, আর আরেকদিন বলবো। আমাদের নারী সংগঠনের নিয়ে যদি ওনারা প্রোগ্রাম করে সংগঠনের নেতৃবৃন্দদের বলবো, অভিভাবকদের বলবো, আমরা যতটুকু শিখেছি এটা আমরা কাজে লাগাবো। আমি বিশ্বাস করি আসলে এই ধরনের কনফারেন্স এবং কার্যক্রমের মাধ্যমে আইনজীবী, বিচারক ও সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি ও সাধারণ জনগণের মধ্যে যে মেডিয়েশন সচেতনতা, এটা ব্যাপকভাবে বৃদ্ধি পাবে। পরিশেষে